ওয়েলকাম টু জিটি একাডেমি। আমি রাকেশ মাহাতো। আগের যে পার্ট বা আগের যে লেকচারে আমরা উত্তর আমেরিকা মহাদেশের বেশ কিছুটা অংশ করে নিয়েছিলাম। উত্তর আমেরিকা মহাদেশের অবস্থান এবং ভূপ্রাকৃতিক যে বিভাগ, সেই ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কেও কিছুটা জেনেছিলাম। আজকে আমরা এই যে ভূপ্রাকৃতিক বিভাগ, এটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব এবং তারপরে যে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু এবং নদ নদী সেই দিকে চলে যাব। তাহলে চলো শুরু করি ছোট্ট একটা রিভাইজের মাধ্যমে। উত্তর আমেরিকা মহাদেশ, এই যে উত্তর আমেরিকা মহাদেশ, এর যে ভূপ্রাকৃতিগত বৈশিষ্ট্য বা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, সেটাকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, 5 ভাগে ভাগ করেছিলাম। পূর্বের, পশ্চিমের পার্বত্য অঞ্চল, পশ্চিমের পার্বত্য অঞ্চল। 2, কানাডীয় শিল্ড অঞ্চল। 3, পূর্বের উচ্চভূমি। 4 নাম্বার ছিল মধ্যভাগের সমভূমি অঞ্চল এবং 5 নাম্বার উপকূলীয় সমভূমি বা মেক্সিকো উপসাগর যেখানে ছিল। এই যে মধ্যভাগের যে সমভূমি অঞ্চল, সেই মধ্যভাগের সমভূমি অঞ্চলে আমাদের উত্তর আমেরিকা মহাদেশের যে বৃহৎ সমভূমি অঞ্চল পেইরি, সেই বৃহৎ সমভূমি অঞ্চল অবস্থিত। পৃথিবীর যে রুটির ঝড়ি, সেটা ওই পেইরি সমভূমি অঞ্চল। পশ্চিমের যে পার্বত্য অঞ্চল, সেই পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যে আমরা পেয়েছিলাম কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, পেয়েছিলাম মৃত্যু উপত্যকা। আবার যদি কানাডীয় শিল্ড অঞ্চলে যাই, তাহলে কানাডীয় শিল্ড অঞ্চলে আমরা দেখতে পেয়েছিলাম এটা খনিজ সম্পদে অনেকটা বেশি সমৃদ্ধশালী বা অনেক সমৃদ্ধশালী। পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যেই উত্তর আমেরিকা মহাদেশের যে সর্বোচ্চ শৃঙ্গ, সেই সর্বোচ্চ শৃঙ্গটা অবস্থিত ছিল, মাউন্ট কিলিমাঞ্জারো। কিলিমাঞ্জারো না, মাউন্ট ম্যাককিনলি। এইখানে আছে নবীন ও প্রাচীনের লড়াই। আচ্ছা, এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চলটা নতুন ভঙ্গিল পর্বত। পশ্চিমের পার্বত্য অঞ্চলে যতগুলো পর্বত শ্রেণী ছিল, সবগুলোই প্রায় নতুন ভঙ্গিল পর্বত। কিন্তু পূর্বের উচ্চভূমিতে যতগুলো পর্বত শৃঙ্গ ছিল বা পর্বত শ্রেণী ছিল, সবগুলোই কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত দিয়ে। প্রাচীন ভঙ্গিল পর্বত হয় এর উচ্চতাটা, এই পূর্বের উচ্চভূমির উচ্চতাটাও অনেকটা কম। তাহলে প্রাচীন, নবীন ও প্রাচীনের লড়াই, পশ্চিম বনাম পূর্ব। প্রকৃতি, পশ্চিমের যে কর্ডিলেরা বা পশ্চিমের যে পর্বত শ্রেণীগুলো যেগুলো সমান্তরালভাবে বিস্তৃত, তারা সবগুলোই নবীন ভঙ্গিল পর্বত। কর্ডিলেরা মানে, আবার বলছি, কর্ডিলেরা মানে দুটো পর্বত শ্রেণী যেটা পরস্পরের সমান্তরালে বিস্তৃত। এইরকম যে দুটো পর্বত শ্রেণী পরস্পরের সমান্তরালে বিস্তৃত, তাদেরকে কর্ডিলেরা বলা হয়। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের যে পশ্চিমের পার্বত্য অঞ্চল, সেখানে নবীন ভঙ্গিল পর্বতের কর্ডিলেরা দেখা যায়। এইগুলোর উচ্চতা অনেকটা বেশি হয় এবং অতি উচ্চ হওয়ার কারণেই কিন্তু এখানে বরফাবৃত থাকে। কারণ আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায়, অর্থাৎ প্রতি 1 কিলোমিটার উচ্চতাতে পৃথিবীর যে উষ্ণতা, সেই বায়ুমণ্ডল বা পৃথিবীর যে উষ্ণতা, সেটা 6.5 ডিগ্রি করে কমতে থাকে। তাই এই যে অঞ্চলটা, পশ্চিমের পার্বত্য অঞ্চলগুলোর পর্বত শৃঙ্গগুলো অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় ওই পর্বত শৃঙ্গগুলোতে প্রায় সারা বছর বরফাবৃতই থাকে। সর্বোচ্চ শৃঙ্গ আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে। 6194 বা 6190 মিটার ছিল। তাহলে সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমের যে কর্ডিলেরা বা পশ্চিমের পার্বত্য অঞ্চলের মাউন্ট ম্যাককিনলে 6194, যেটা পূর্বের উচ্চভূমি বা পূর্বের আপলেসিয়ান উচ্চভূমি, সেখানে দেখতে পাবো ওটা প্রাচীন ও ক্ষয়প্রাপ্ত পর্বত। ওটা প্রাচীন ভঙ্গিল পর্বত বা প্রাচীন ক্ষয়প্রাপ্ত পর্বত, এটাও কিন্তু ভঙ্গিল পর্বত। মাঝারি উচ্চতা, এদের উচ্চতা প্রায় গড় উচ্চতা 1400 মিটার এবং উচ্চতম যে শৃঙ্গ সেটা মাউন্ট মিশেল 2038। পূর্বের আপলাসিয়ানের সর্বোচ্চ শৃঙ্গ। আর কি পেয়েছিলাম? পশ্চিম থেকে পূর্ব দিকে যখন আমরা যাচ্ছি, প্রথমে প্রশান্ত মহাসাগর,
উত্তর আমেরিকা মহাদেশের একেবারে পশ্চিমে আমরা প্রশান্ত মহাসাগর দেখতে পাবো। তারপরে কি পাবো? পশ্চিমের পার্বত্য অঞ্চল। তারপরে কি পাবো? পশ্চিমের পার্বত্য অঞ্চল। পশ্চিমের পার্বত্য অঞ্চল। পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যেই রয়েছিল মৃত্যু উপত্যকা, যেটা সাধারণ সমুদ্রতল থেকে প্রায় 83 মিটার নিচু ছিল, যার ফলে সেখানে লবণের পরিমাণটা এখানে লবণের পরিমাণটা অনেক বেশি ছিল, এবং লবণের পরিমাণটা বেশি থাকায় এখানে কোনো উদ্ভিদ বা প্রাণী বা কোনো জীবের অস্তিত্ব ছিল না, তাই এটার নাম ছিল মৃত্যু উপত্যকা। মৃত্যু উপত্যকা অত্যাধিক লবণের কারণে এটা মৃত্যু উপত্যকাটা সমুদ্র তল থেকেও প্রায় 83 মিটার নিচে, সমুদ্র তল থেকে প্রায় 83 মিটার নিচে হওয়ার কারণে এখানে লবণের পরিমাণটা অনেক বেশি ছিল, এবং এই লবণের পরিমাণ অনেক বেশি হওয়ার জন্যই কোনো প্রাণী বা জীব এখানে বেঁচে থাকতে পারেনি, তাই এটার নাম মৃত্যু উপত্যকা। তারপর দেখেছিলাম কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। আমরা জানি নদী তার উচ্চ প্রবাহে সাধারণত ক্ষয়কাজ করে, এবং যদি মাটিটা খুবই হালকা হয়, এই কলোরাডো নদী একটা শুষ্ক মরু অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যার ফলে ওইখানকার মাটি অনেকটা হালকা, তাই কলোরাডো নদী অনেক বেশি পরিমাণ খাল করেছে, অনেকটা পরিমাণ খাল করেছে, এবং সেটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন। তাহলে আমরা কি দেখলাম? প্রশান্ত মহাসাগরের পর পশ্চিমের পার্বত্য অঞ্চল, তার মধ্যে ছিল মৃত্যু উপত্যকা, তার মধ্যে ছিল গ্র্যান্ড ক্যানিয়ন, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরে পেলাম যে মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, যার মধ্যে পেইরি সমভূমি বা পৃথিবীর রুটির ঝুড়ি অবস্থিত, যার মধ্যে পেইরি সমভূমি বা পৃথিবীর রুটির ঝুড়িও অবস্থিত। এরপর যদি কি পেলাম না, পূর্বের উচ্চভূমি পেলাম। কি পেলাম? পূর্বের উচ্চভূমি। তারপর আটলান্টিক মহাসাগর। এটা ছিল আমাদের যে ভূপ্রাকৃতিক পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত সেটা। এরপর একটা ছোট্ট চলে আসি, জলবিভাজিকা কাকে বলে? না, দুটো ধরে নাও একটা পর্বত শ্রেণী আছে, এই পর্বত শ্রেণীগুলোতে বৃষ্টিপাতের ফলে এই বৃষ্টিটা দুভাগে ভাগ হয়ে যাবে। একটা এইদিকে, একটা এইদিকে। তাহলে যে জায়গার থেকে বা যে ভূমিরূপের জন্য বৃষ্টি দুভাগে ভাগ হয়ে যায়, এই ভূমি ভাগটাকেই আমরা জলবিভাজিকা বলি, এই ভূভাগটাকেই আমরা জলবিভাজিকা বলি। যে ভূমিরূপ গঠনের জন্য বা এমন ভূমিরূপ গঠনের জন্য যেখানে যদি বৃষ্টি বা জল পড়ে, তাহলে ওই বৃষ্টিটা দুভাগে ভাগ হয়ে যায়, সেই জায়গাটাকে আমরা জলবিভাজিকা বলি। তাহলে এই যে রকি পার্বত্য অঞ্চলেও তো অনেকটা উঁচু ভূভাগ, এটা যদি সাধারণ তল হয়, তাহলে রকি পার্বত্য অঞ্চল প্রায় এইরকম ভাবে বিস্তৃত। তাহলে এইখানে যে বৃষ্টি পড়বে সেটা দুভাগে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে এইরকম অঞ্চলকে আমরা জলবিভাজিকা বলবো। তাহলে উত্তর আমেরিকা মহাদেশে রকি পর্বত একটা জলবিভাজিকার নাম নেই কাজ করে, আবার যে পূর্বের অ্যাপ্লেসিয়ান উচ্চভূমি, সেই পূর্বের অ্যাপ্লেসিয়ান উচ্চভূমি বা অ্যাপ্লেসিয়ান পর্বতও কিন্তু এই জলবিভাজিকার নেই কাজ করবে। এই জলবিভাজিকার ফলে নতুন নতুন নদী বা নদীর সৃষ্টি হবে। দেখতেই পাচ্ছ নদীগুলো। এরপর চলে আসি, তাহলে নদীর কেন সৃষ্টি হবে? না, এইখানে উত্তর আমেরিকা মহাদেশে রকি যে পার্বত্য অঞ্চল, সেই রকি পার্বত্য অঞ্চল এবং পূর্বের যে উচ্চভূমি অর্থাৎ আপলেশিয়ান পর্বত, এই দুটো কিন্তু জলবিভাজিকার নেই কাজ করবে, অর্থাৎ এই জায়গা থেকেই রকি পার্বত্য অঞ্চল এবং আপলেশিয়ান যে পর্বতমালা, সেই আপলেশিয়ান পর্বতমালা থেকে বেশিরভাগ নদী সৃষ্টি হবে। এরপর দেখে নিচ্ছি, যদি উত্তর আমেরিকার নদীগুলোকে আমরা দেখি, তাহলে চার রকম উত্তর আমেরিকার নদীগুলোকে চার ভাগে ভাগ করা যাবে। এক, উত্তর বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদীর মধ্যে কোনগুলো পড়বে? সেন্ট লরেন্স, হাডসন ইত্যাদি। এবং দক্ষিণ বাহিনী নদীর মধ্যে পড়বে মিসিসিপি মৌসুমী, যা উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী। তাহলে যে দক্ষিণ বাহিনী নদীর মধ্যে আছে মিসিসিপি মৌসুমী, যেটা উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 6200,
10 কিমি, যার দৈর্ঘ্য 2610 কিমি। পশ্চিম বাহিনী নদীর মধ্যে আছে কলোরাডো নদী, কলম্বিয়া, ইউকন। কলোরাডো নদী, এই কলোরাডো নদীর মধ্যেই তৈরি হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন। তাহলে এই কলোরাডো নদীর মধ্যেই তৈরি হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। উত্তর দিকে যে প্রবাহিত নদী, সেই উত্তর দিকে প্রবাহিত নদীর মধ্যে রয়েছে ম্যাকেঞ্জি, ন্যানসন ইত্যাদি, ম্যাকেঞ্জি, ন্যানসন ইত্যাদি। এরপর চলে আসি উত্তর আমেরিকা যে মহাদেশ, সেই উত্তর আমেরিকা মহাদেশের যে হ্রদ অঞ্চল, সেই হ্রদ অঞ্চলে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে 5টা হ্রদ রয়েছে। এক সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। সুপেরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। এই যে এই হ্রদগুলো, এই হ্রদগুলোর মধ্যে একমাত্র মিশিগান, এই হ্রদগুলোর মধ্যে একমাত্র মিশিগান, এই হ্রদগুলোর মধ্যে একমাত্র মিশিগান যেটা, সেটা রয়েছে শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে। আর বাকি যে হ্রদগুলো, সেগুলো অর্ধেকটা আছে কানাডার কাছে, অর্ধেকটা আছে আমেরিকার কাছে। একমাত্র হ্রদ যেটা মিশিগান, যেটা শুধুমাত্র আমেরিকার কাছে রয়েছে। বাকি যে হ্রদগুলো সুপিরিয়র, হুরন, ইরি ও অন্টারিও, এগুলো কিন্তু অর্ধেকটা কানাডা এবং অর্ধেকটা আমেরিকার মধ্যে রয়েছে। সুপিরিয়র, যেটা পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর, তোমরা এক কাজ করো, এখানে আমি বললাম পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর যে বৃহত্তম হ্রদ সেটা কিন্তু আলাদা, ওটা একটা লবণাক্ত হ্রদ। তোমরা সবাই কিন্তু কমেন্টে ওই হ্রদটার নাম আমাকে বলে দিয়ে যাবে। আপাতত তোমরা জেনে রাখো যে সুপিরিয়র হলো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এই যে অন্টারিও, এই অন্টারিও হ্রদ, এই অন্টারিও হ্রদের মধ্যেই রয়েছে নাইগ্রা জলপ্রপাত। এই যে 5টা হ্রদ আছে, এই 5টা হ্রদকে একসাথে যুক্ত হয়েছে, এই পঞ্চ হ্রদকে একসাথে যুক্ত করেছে, একসাথে যুক্ত করেছে সেন্ট লরেন্স নদী, সেন্ট লরেন্স নদী, সেন্ট লরেন্স নদী। তাহলে এই পঞ্চহ্রদকে একসাথে কে যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী। এই পঞ্চহ্রদকে একসাথে কে যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী। পঞ্চহ্রদকে একসাথে যুক্ত করেছে সেন্ট লরেন্স নদী। পঞ্চহ্রদকে একসাথে কে যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী। পঞ্চহ্রদকে একসাথে যুক্ত করেছে সেন্ট লরেন্স নদী। দেখো, পঞ্চহ্রদকে একসাথে কে যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী। পঞ্চহ্রদকে একসাথে কে যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী। পঞ্চহ্রদকে একসাথে কে যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী। এই যে সেন্ট লরেন্স নদী, এটাই কিন্তু এই অন্টারিওর কাছে নাইগ্রা জলপ্রপাত তৈরি করেছে। তাহলে এই সেন্ট লরেন্স নদীর উপরেই কি তৈরি হয়েছে? নাইগ্রা জলপ্রপাত। সেন্ট লরেন্স নদীর উপরেই কি তৈরি হয়েছে? নাইগ্রা জলপ্রপাত। সেন্ট লরেন্স নদীর উপরেই কি তৈরি হয়েছে? নাইগ্রা জলপ্রপাত। সেন্ট লরেন্স নদীর উপরেই কি তৈরি হয়েছে? নাইগ্রা জলপ্রপাত। সেন্ট লরেন্স নদীর উপরে কি তৈরি হয়েছে? নাইগ্রা জলপ্রপাত। তাহলে এই যে পঞ্চহ্রদকে একসাথে কে যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী। পঞ্চহ্রদকে একসাথে যুক্ত কে করেছে? সেন্ট লরেন্স নদী। আমেরিকার হ্রদ অঞ্চল হয়ে গেল। আমেরিকার প্রায় সব নদীগুলোই হয়েছিল। এখানের মধ্যে বললাম যে দক্ষিণ বাহিনীর যে নদী মিসিসিপি মৌসুরি, সেই মিসিসিপি মৌসুরি হলো আমেরিকার মানে দীর্ঘতম নদী। পূর্ব বাহিনী নদীর মধ্যে রইল সেন্ট লরেন্স, হাডসন ইত্যাদি। যে উত্তর বাহিনী নদী, তার মধ্যে রইল ম্যাকেঞ্জি, ন্যানসন ইত্যাদি, এবং পশ্চিম বাহিনী নদীগুলো রইল কলোরাডো, কলম্বিয়া আর ইউকন। এই যে পশ্চিম বাহিনী নদীগুলো, এগুলো প্রশান্ত সাগরে পতিত হবে, কারণ যে আমেরিকা মহাদেশের পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। তাহলে এই যে পশ্চিম বাহিনী নদীগুলো, সেগুলো কোথায় গিয়ে পাতিত হবে? প্রশান্ত মহাসাগরে। যেটা পূর্ব বাহিনী নদী, সেই পূর্ব বাহিনীগুলো পাতিত হবে আটলান্টিক মহাসাগরে, কারণ উত্তর আমেরিকা মহাদেশের যে পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। উত্তর বাহিনীর যে নদীগুলো, সেই উত্তর বাহিনীর নদীগুলো কোথায় পাতিত হবে? সুমেরু মহাসাগরে। কোথায় পাতিত হবে? সুমেরু মহাসাগরে। এবং তুমি যদি দেখো, এই যে উত্তর বাহিনী নদীগুলো আছে, সেগুলো মেরুর খুব কাছাকাছি অবস্থিত। উত্তর বাহিনীর যে নদীগুলো, সেগুলো মেরুর খুব কাছাকাছি অবস্থিত। তাই এই উত্তর বাহিনী নদীগুলোতে শীতকালে প্রায় বরফাবৃত থাকবে। যেহেতু এই উত্তর বাহিনী নদীগুলো মেরুর কাছাকাছি অবস্থিত, তাই শীতকালে এটা বরফাবৃত থাকবে।
বরফাবৃত থাকবে। এবং এই যে দক্ষিণ বাহিনী নদীগুলো সেগুলো মেক্সিকো উপসাগরে গিয়ে পড়বে। দক্ষিণ বাহিনী নদীগুলো কোথায় পড়বে? মেক্সিকো উপসাগরে গিয়ে পড়বে। এই দক্ষিণ বাহিনী নদীগুলোর মধ্যেই রয়েছে মিসিসিপি মৌসুরি। মিসিসিপি মৌসুরি যেটা আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী, যেটা আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী। এরপর দেখো আমেরিকা মহাদেশে যে আগে বলি জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কিত। যেরকম যেখানকার জলবায়ু হবে তার উপর ডিপেন্ড করবে ওইখানে কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ হবে। কোনো জায়গাতে প্রতিটা জায়গাতেই জলবায়ুর উপর কি ডিপেন্ড করবে ওইখানে কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ হবে। যদি ধরে নাও থর মরুভূমিতে আমরা গেছি, রাজস্থানের থর মরুভূমিতে গেছি, কিংবা আফ্রিকার সাহারা মরুভূমিতে গেছি, তাহলে কখনোই আমরা থর মরুভূমি বা আফ্রিকার সাহারা মরুভূমিতে আমরা আঙ্গুর গাছ কিংবা আপেল গাছ কিংবা আম গাছ পাবো না। ওইখানে সবসময় আমরা মরু উদ্ভিদ বা ক্যাকটাস জাতীয় গাছই দেখতে পাবো। মরু উদ্ভিদ বা ক্যাকটাস জাতীয় গাছে দেখতে পাবো। আবার যদি আমরা শীতল অঞ্চলে যাই তাহলে দেখতে পাবো সরল বর্গীয় গাছের অরণ্য, সেখানে দেখতে পাবো সরল বর্গীয় গাছের অরণ্য। নিরক্ষীয় অঞ্চলে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো নিরক্ষীয় উদ্ভিদ যেমন আম, জাম এইগুলো। তাহলে আমাদেরকে জলবায়ুর উপর ডিপেন্ড করে সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মাবে, তাই তো? তাহলে উত্তর আমেরিকা মহাদেশের যে জলবায়ু সেটা যদি আমরা দেখি তাহলে প্রথমেই দেখতে পাবো উত্তর আমেরিকা মহাদেশের যে উত্তরতম অংশটা আছে সেই উত্তরতম অংশটি এই অক্ষাংশগতভাবে অনেক উপরে অবস্থিত, বা মেরুর কাছে অবস্থিত। তাই এই যে উপরের অঞ্চলটা সেটা স্বাভাবিকভাবেই শীতল হবে। ধরে নাও এই যে রকি পর্বত বা আলাস্কা রেঞ্জ, এই আলাস্কা রেঞ্জ বা রকি পর্বতগুলো কি হবে? প্রশান্ত মহাসাগর থেকে যে আর্দ্র জলীয় বাষ্পটা আছে সেই আর্দ্র জলীয় বাষ্পটাকে আসতে বাধা দেবে, অর্থাৎ মহাদেশের ভিতরে আসতে বাধা দেবে। ধরে নাও এই দিক থেকে আসতে বাধা দেবে। এই যে রকি পার্বত্য অঞ্চল বা আলাস্কা রেঞ্জ, এই যে আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু ও আর্দ্রীয় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেটাকে আসতে বাধা দেবে। তার ফলে যদি এইখানে ধাক্কা লাগবে এবং এই দিকেই রকি পর্বতের যে পশ্চিম ঢাল সেই পশ্চিম ঢালে বৃষ্টিপাত হবে, পূর্ব ঢালে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক কম হবে। কারণ যতটা আর্দ্র জলবায়ু ছিল, যতটা আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু ছিল সেটা এই রকি পার্বত্য অঞ্চলের বা রকি পর্বত শ্রেণীতে ধাক্কা খেয়ে তার পশ্চিম যে ঘাট সেই পশ্চিম ঘাটেই বৃষ্টিপাত ঘটাচ্ছে, পূর্ব ঘাটের তুলনায় অনেক বেশি পরিমাণ বৃষ্টিপাত ঘটাবে। কোনো একটা অঞ্চলের জলবায়ু সমুদ্র স্রোত দ্বারা প্রভাবিত হয়। যেমন এই যে আমেরিকা মহাদেশ বা উত্তর আমেরিকার মধ্যে যে পূর্ব দিকটা রয়েছে বা পূর্ব উপকূলটা রয়েছে সেখানে শীতল লাব্রাডোর স্রোত প্রবাহিত হয়। পূর্ব উপকূলে শীতল লাব্রাডোর স্রোত প্রবাহিত হবে এবং এই শীতল লাব্রাডোর স্রোত প্রবাহিত হওয়ার ফলে এই যে পূর্ব উপকূলবর্তী অঞ্চল সেই পূর্ব উপকূলবর্তী অঞ্চলগুলো শীতল হবে। তাহলে এই যে উত্তর আমেরিকা মহাদেশের পূর্বে আটলান্টিক মহাসাগরে শীতল লাব্রাডোর স্রোত প্রবাহিত হবে। শীতল লাব্রাডোর স্রোত প্রবাহিত হওয়ার জন্য এই যে পূর্ব উপকূলবর্তী অঞ্চল আছে এই পূর্ব উপকূলবর্তী অঞ্চলগুলোকে কিন্তু ঠান্ডা রাখবে। আবার উষ্ণ গালফ স্ট্রিম সেটা ওই গালফ যে অঞ্চল আছে সেটাকে উষ্ণ করে রাখবে। এরপর আমরা আসবো জলবায়ুর কত ধরনের জলবায়ু দেখা যায়। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি তুন্দ্রা জলবায়ু বলতে উত্তর আমেরিকা মহাদেশের আমি যদি উত্তর আমেরিকা মহাদেশের ছবি এঁকে নিই,
আচ্ছা, এই যে উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশের এই যে উপরের অঞ্চলটা, উত্তর আমেরিকা মহাদেশের এই উপরের অঞ্চলটা, এটা মেরুর খুব কাছাকাছি হওয়ায়, প্রায় বছরে 8 থেকে 9 মাস বরফাবৃত থাকবে, বছরে প্রায় 8 থেকে 9 মাস বরফাবৃত থাকবে। তাহলে এই অঞ্চলটা বা উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকের এই অঞ্চলটা মেরুর খুব কাছাকাছি হওয়ায় বছরে কিন্তু 8 থেকে 9 মাস বরফাবৃত থাকবে। এরপর বছরে যদি 8 থেকে 9 মাস বরফাবৃত থাকে, তাহলে স্বাভাবিকভাবে এইখানে কি ধরনের উদ্ভিদ জন্মাতে পারে? না, এখানে শুধুমাত্র শ্যাওলা জাতীয় মস, ফার্ন ইত্যাদি উদ্ভিদ দেখা যাবে। শ্যাওলা জাতীয় উদ্ভিদগুলো এখানে দেখা যাবে, মস, ফার্ন ইত্যাদি। এবং যেটুকু সময়ে বরফ থাকে না, সেইটুকু সময়ে সরল বর্গীয় বা গুল্ম উদ্ভিদ দেখা যেতে পারে। তাহলে ওই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল কিন্তু বছরের প্রায় 8 থেকে 9 মাস বরফাবৃত থাকবে। এরপরে চলে আসে তৈগা বা শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। তার নিচের অঞ্চলটাতে, এটাতে অনেকটা বেশি করে দিয়েছি। এই অঞ্চলটাতে বছরের বেশিরভাগ সময় শীতল থাকবে, বছরের বেশিরভাগ সময় শীতকাল থাকবে, কিন্তু বেশ কিছুটা, অনেকটা সময় গ্রীষ্মকালও থাকবে। এই অঞ্চলটাতে বেশ কিছুটা সময় শীতকাল থাকবে এবং এখানকার যে জলবায়ু হবে সেটা নাতিশীতোষ্ণ হবে। এখানকার যে জলবায়ু সেটা নাতিশীতোষ্ণ জলবায়ু। এই শীতল অঞ্চলে যে জায়গাটাতে বছরের বেশিরভাগ সময়ে শীতকাল থাকবে এবং মানে অল্পস্থায়ী গ্রীষ্মকাল হবে, বছরের বেশিরভাগ টাইমটাতে শীতকাল থাকবে এবং অল্পস্থায়ী বেশিরভাগ হবে, সেই যে অঞ্চলটা সেটা সরল বর্গীয় বনভূমি এখানে দেখা যাবে। এই যে এই অঞ্চলটাকে বলা হয় তৈগা বা শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। এরপর আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং উষ্ণ মরু অঞ্চল। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলতে কোনটা? এই যে ছোট্ট একটা অংশ, এইখানে সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল হলে কি হয় না, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হবে। সময়টা ভাবো,
শীতকালে এমনিতেই তুমি কাঁথা ঢাকা নিয়ে থাকো বা কম্বল বা লেপ ঢাকা নিয়ে থাকো, তার উপর বৃষ্টিপাত, কিরকম একটা বাজে সিচুয়েশন। তো এই ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। এবং এইখানে আঙ্গুর গাছ দেখা যায়, আঙ্গুরের মতো বা আঙ্গুর জাতীয় গাছ এইখানে দেখা যায় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। তারপরে আছে উষ্ণ মরু অঞ্চল, তার পাশেই আছে উষ্ণ মরু অঞ্চল, উষ্ণ মরু অঞ্চল, উষ্ণ মরু অঞ্চল, তার পাশেই আছে উষ্ণ মরু অঞ্চল। এই উষ্ণ মরু অঞ্চলে কি ধরনের গাছ জন্মাবে? ক্যাকটাস জাতীয় বা মরু উদ্ভিদ জন্মাবে, ক্যাকটাস জাতীয় বা মরু উদ্ভিদ দেখাবে, ক্যাকটাস জাতীয় বা মরু উদ্ভিদ দেখা যাবে, ক্যাকটাস জাতীয় বা মরু উদ্ভিদ দেখা যাবে। আরো তাহলে এটা উষ্ণ মরু অঞ্চল, উষ্ণ মরু, উষ্ণ মরু অঞ্চল, উষ্ণ মরু অঞ্চল। এরপরে এইটা, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত, নিরক্ষরেখার কাছাকাছি, তাই এখানে নিরক্ষীয় জলবায়ু দেখা যাবে, এখানে নিরক্ষীয় জলবায়ু দেখা যাবে। এখানে যে দ্বীপপুঞ্জগুলো আছে এই দ্বীপপুঞ্জগুলোতেও নিরক্ষীয় জলবায়ু দেখা যাবে। কি ধরনের? নিরক্ষীয় জলবায়ু দেখা যাবে, নিরক্ষীয় জলবায়ু দেখা যাবে, এখানেও নিরক্ষীয় জলবায়ু দেখা যাবে। এই যে অঞ্চলটা এটাতেও নিরক্ষীয় জলবায়ু দেখা যাবে, এই অঞ্চলটাতেও নিরক্ষীয় জলবায়ু দেখা যাবে। তাহলে রইল বাকি কি কি আমাদের পড়ে? ভূমধ্য সাগরীয় জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু আর নিরক্ষীয় জলবায়ু। এই অঞ্চলটাতে সমুদ্র থেকে অনেক দূরে হয়, এই অঞ্চলটা সমুদ্র থেকে অনেকটা দূরে হয়, সমুদ্র থেকে অনেকটা দূরে হয়। এখানকার যে জলবায়ু সেটা চরম ভাবাপন্ন জলবায়ু, এখানকার যে জলবায়ু সেটা চরম ভাবাপন্ন জলবায়ু। এটা সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে অনেকটা দূরে হয়, এখানকার যে জলবায়ু সেটা চরম ভাবাপন্ন জলবায়ু। এরপর এই যে জলবায়ু অঞ্চলে কি কি বা কোন কোন জলবায়ু অঞ্চলে কোন কোন জাতীয় গাছ উদ্ভিদ যে জন্মাবে সেটা দেখো। তুন্দ্রা জলবায়ুতে সাধারণত তুন্দ্রা উদ্ভিদ, তুন্দ্রা জলবায়ুতে তুন্দ্রা উদ্ভিদ যেমন শৈবাল, মস, লাইকেন ইত্যাদি, শৈবাল, মস, লাইকেন ইত্যাদি ইত্যাদি। তুন্দ্রা অঞ্চলে বছরে 8 থেকে 9 মাস, বছরে 8 থেকে 9 মাস বরফাবৃত থাকবে, বছরে 8 থেকে 9 মাস বরফাবৃত থাকবে, বছরে 8 থেকে 9 মাস বরফাবৃত থাকবে। বছরের অধিকাংশ সময় বরফাবৃত থাকার জন্য এখানে কিন্তু কোনো কাস্টল জাতীয় উদ্ভিদ দেখা যাবে না। তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চল বরফ মানে প্রায় 8 থেকে 9 মাস, বছরের 8 থেকে 9 মাস বরফাবৃত থাকায় এখানে যে স্বাভাবিক উদ্ভিদ দেখা যাবে সেটা তুন্দ্রা উদ্ভিদ, এখানে প্রধানত শৈবাল, মস, লাইকেন জাতীয় উদ্ভিদ দেখা যাবে। তারপর আছে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। যে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ তুন্দ্রা অঞ্চলের দক্ষিণেই রয়েছে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। এই শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে এই যে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, সেই শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত তৈগা অরণ্য দেখা যাবে। তৈগা অরণ্য অর্থাৎ সরল বর্গীয় গাছের অরণ্য, সরল বর্গীয় গাছের অরণ্য, সরল বর্গীয় গাছের অরণ্য দেখা যাবে। তাহলে এই যে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল সেখানে তৈগা অরণ্য অর্থাৎ সরল বর্গীয় ও গাছের অরণ্য দেখা যাবে, যেমন পাইন, ফার, ইত্রু ইত্যাদি, ইত্যাদি। এই যে সরল বর্গীয় গাছ সেটাই শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল দেখা যাবে। শীতল মহাদেশীয় অঞ্চল অর্থাৎ এই যে চরম ভাবাপন্ন, আমি যে জায়গাটা বলছিলাম শীতল মহাদেশীয় অঞ্চল অর্থাৎ আমি যে চরম ভাবাপন্ন যে জায়গাটা বলছিলাম, চরম ভাবাপন্ন বলতে এইখানে যে উষ্ণতার প্রসার, এইখানকার যে উষ্ণতার প্রসার, সেই উষ্ণতার প্রসারটা অনেক বেশি। অর্থাৎ যদি দিনের বেলাতে টেম্পারেচার 56 ডিগ্রি চলে যায় তাহলে রাতে অনেকটা কম চলে যাবে, 20-22 এইরকম। এই যে এই অঞ্চল
এই অঞ্চলটাকে মানে ওইটাকে বলা হয় চরম ভাবাপন্ন অঞ্চল। এই চরম ভাবাপন্ন অঞ্চল বা শীতল যে মহাদেশীয় অঞ্চল, সেখানে সাধারণত পেইরি তৃণভূমি দেখা যাবে, এখানেও কোনো ক্রাস্টল জাতীয় গাছ দেখা যাবে না। তাহলে এই যে মহাদেশীয় শীতল অঞ্চল, সেখানে পেইরি তৃণভূমি দেখা যাবে। এই পেইরি তৃণভূমির মধ্যেই এই পেইরি তৃণভূমিটাকেই পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। রুটির ঝুড়ি বলা হয়। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় শীতল যে মহাদেশীয় অঞ্চল, এটাকেই বা পেইরি তৃণভূমি অঞ্চলকেই পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এখানে লম্বা ঘাস, আলফা ক্লোভার ইত্যাদি ঘাস দেখা যাবে। তাহলে পেইরি তৃণভূমিতে লম্বা ঘাস জাতীয় উদ্ভিদ, আলফা ক্লোভার ইত্যাদি ঘাস জাতীয় উদ্ভিদ দেখা যাবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে চিরহরিৎ গুল্ম দেখা যাবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে চিরহরিৎ গুল্ম, জলপাই, কর্ক, ওক, আঙ্গুর ইত্যাদি গাছ দেখা যাবে। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে চিরহরিৎ গুল্ম, জলপাই, কর্ক, ওক, আঙ্গুর ইত্যাদি গাছ দেখা যাবে। এবং যেটা ক্রান্তীয় উষ্ণ অঞ্চল, সেই ক্রান্তীয় উষ্ণ বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে মেহগনি, পাম, রবার ইত্যাদি দেখা যাবে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলতে এই অঞ্চলটা, এই যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, সেই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য মেহগনি, শাল এই ধরনের গাছ দেখা যাবে। মেহগনি, শাল এই ধরনের গাছ দেখা যাবে। হ্যাঁ, পৃথিবীর যে রুটির ঝুড়ি, সেটা পেইরি অঞ্চলকে বলা হয়। পেইরি অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে গম উৎপন্ন হয়। সবচেয়ে বেশি পরিমাণে গম উৎপন্ন হওয়ার জন্য পেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। পেইরি অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে গম উৎপন্ন হয়, তাই পেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। কেন এই পেইরি অঞ্চলে বড় বড় উদ্ভিদ জন্মায় না? কেন এই পেইরি অঞ্চলে বড় বড় উদ্ভিদ জন্মায় না? তার একমাত্র কারণ হচ্ছে এখানে বৃষ্টিপাত কম হয়। পেইরি অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। বৃষ্টিপাত কম হওয়ার জন্য কোনো কাস্টল জাতীয় উদ্ভিদ এখানে জন্মায় না। আবার বসন্তকালে রকি পর্বত থেকে নেমে আসে উষ্ণ স্থানীয় বায়ু, যাকে চিনুক বলা হয়। বেসিক্যালি কী হয়, বসন্তকাল থেকে যে রকি পর্বত থেকে যে উষ্ণ স্থানীয় বায়ুটা আসে, সেই বায়ুটা কি করে না, এই পেইরি অঞ্চলে যেটুকু বরফ জমে থাকে, পেইরি অঞ্চলে যদি বরফ জমে থাকে, সেই বরফগুলোকে গলিয়ে সরিয়ে দেয়। তাই এই জন্য এই যে চিনুককে বরফ খাদক বলা হয়। কারণ চিনুকের জন্য যে বরফ গলে যায়। আর এই চিনুকের জন্য বরফ গলে গেলে এখানে বসন্তকালীন যে ফসল বা বসন্তকালীন যে চাষ, সেই বসন্তকালীন চাষের পরিমাণটা অনেক বৃদ্ধি পায়, বা বসন্তকালীন যে চাষ সেটা ব্যাপকভাবে হয়। এবং এই বসন্তকালীন একটি উদ্ভিদ হলো গম, আর তাই এই পেইরি অঞ্চলে গমের চাষ সবচেয়ে বেশি হয়। এবং একে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। চলে আসি কানাডীয় শিল্ড অঞ্চল। এরপর চলে আসি আমরা কানাডীয় শিল্ড অঞ্চল। এমনিতে আমরা আগের দিন কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কে পড়েছিলাম, তবু আজকে একটু জেনে নিই। তাহলে আমরা দেখলাম যে উত্তর আমেরিকা মহাদেশের যে হাডসন উপসাগর, এই হাডসন উপসাগরকে কেন্দ্র করে উত্তর আমেরিকা মহাদেশের যে হাডসন উপসাগর, সেই হাডসন উপসাগরকে কেন্দ্র করেই রয়েছে কানাডীয় শিল্ড অঞ্চল। সেই হাডসন উপসাগরকে কেন্দ্র করেই রয়েছে কানাডীয় শিল্ড অঞ্চল। এই কানাডীয় শিল্ড অঞ্চলের মধ্যে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এই কানাডীয় শিল্ড অঞ্চলের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। এই যে কানাডীয় অঞ্চল, এই কানাডীয় অঞ্চলটি গ্রানাইট এবং নিচ দিয়ে তৈরি। এই কানাডীয় অঞ্চলটি গ্রানাইট এবং নিচ দিয়ে তৈরি। যেহেতু এটা শিল্ড অঞ্চল, তাই স্বাভাবিকভাবে এটা মালভূমি অঞ্চল। স্বাভাবিকভাবে এখানে আর এইখানে যে জলবায়ু, সেই জলবায়ুতে দেখেছিলাম এখানে সরল বর্গীয় উদ্ভিদ দেখা যায়। এই যে জলবায়ু, সেটাতে সরল বর্গীয় উদ্ভিদ দেখা যায়। তাই এইখানে যেহেতু অনেক বেশি পরিমাণে সরল বর্গীয় উদ্ভিদ আছে, তাই কানাডীয় শিল্ড অঞ্চল কাষ্টশিল্পেও উন্নত।
উন্নত। অত্যাধিক পরিমাণে সরলবর্গীয় উদ্ভিদ থাকার জন্য এই কানাডীয় শিল্ড অঞ্চল কাষ্ঠ শিল্প উন্নত। এই তো তৈগা বনভূমি নরম কাঠকে কেন্দ্র করে পৃথিবীর অন্যতম যে শ্রেষ্ঠ কাষ্ঠ শিল্প সেটা কিন্তু এই কানাডীয় শিল্ড অঞ্চল। কি নেই উত্তর আমেরিকাতে? কি নেই? পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে মাঝখানের নদী বা সমভূমি অঞ্চল এবং উত্তরের যে তৈগা অরণ্য, যা সরলবর্গীয়, যা মানে বৃহত্তম একটা সরলবর্গীয় অরণ্যের মধ্যে পড়ে, যার ফলে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে প্রকৃতির যে প্রকৃতিগতভাবে তিনটে অঞ্চলই আছে: পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল এবং মালভূমি অঞ্চল। ঠিক আছে, আজকে এতটাই। পরের যে চ্যাপ্টার, সেই পরের চ্যাপ্টারে একটা ছোট্ট লেকচার হবে। সেই ছোট্ট লেকচারে বাকি যেটুকু জিনিসটা রইল এই কানাডীয় শিল্ড অঞ্চলকে নিয়েই, বা বিভিন্ন এই আমরা বলতে পারি আমেরিকা মহাদেশের সমৃদ্ধির কারণ ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো একটা আলাদা লেকচারে পরের দিন আমরা জেনে নেব। আজকের জন্য এতটাই। সবাইকে ধন্যবাদ।